হ্যালো ভিউয়ার্স, অচ্যুতর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে DSCC4 পেপারটি রয়েছে মধ্যযুগের ইউরোপ, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, মধ্যযুগে ইউরোপে শহর বা নগরের উত্থানের কারণগুলি কী ছিল। এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আলোচনা শেষে এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। দেখো, বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার DSCC4 প্রশ্ন হচ্ছে মধ্যযুগে ইউরোপে নগর গড়ে ওঠার কারণ। ইউরোপের মধ্যযুগের কথা বলা হচ্ছে, যখন নগর গড়ে ওঠে সেই নগর গড়ে ওঠার কারণগুলো কি। কারণ নগর মানে শহর, সেই নগর বা শহর গড়ে ওঠার কিন্তু একটি কারণ নয়, বিভিন্ন কারণে নগর গড়ে উঠতে পারে বা গড়ে উঠেছিল মধ্যযুগে। সেই কারণগুলো এখানে আমি পয়েন্ট আকারে তুলে ধরেছি, প্রায় 14টি কারণ আমি এখানে আলোচনা করছি। কারণ আরো রয়েছে, কিন্তু মূল যে কারণ সেই কারণগুলো এখানে বলছি। প্রথমে অর্থনৈতিক গতিশীলতা। দেখো, এর আগে সামন্ততান্ত্রিক অর্থনীতি ছিল, অর্থাৎ সামন্ত প্রভু একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করতেন এবং সেখানে কিছু ভূমি দাস কৃতদাসদেরকে দিয়ে বা কিছু চাষিদেরকে দিয়ে তিনি সেই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে জমি চাষবাস করে তাদের কাছ থেকে রাজস্ব নিয়ে তিনি সেখানে সামন্ততন্ত্র বজায় রেখেছিলেন। এখানে অর্থনীতি ছিল আবদ্ধ, ওই অঞ্চলের উপরে, ওই অঞ্চলে যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু উৎপাদন করা হতো, কোনো বাড়তি উৎপাদনের এখানে প্রয়োজন ছিল না। অর্থনীতি ছিল একটা জায়গায় আবদ্ধ, বদ্ধ অর্থনীতি। কিন্তু এর পরে আসছে সামন্ততন্ত্রের পতনের পর সেখানে আসছে এক মুক্ত অর্থনীতি, বিশ্ব খোলা বাজারের অর্থনীতি, পুঁজিবাদ, মার্কেন্টাইলিজম, পুঁজিবাদ, এই সমস্ত জিনিসগুলো প্রবেশ করছে এই সামন্ততান্ত্রিক অঞ্চলে। এবং সামন্ততন্ত্রের বদ্ধ অর্থনীতির বদলে চলে আসছে এক মুক্ত অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি। ফলে অর্থনীতির যে চরিত্র সেটা কিন্তু পাল্টে যাচ্ছে, অর্থনীতির একটা গতিশীল অবস্থায় চলে আসছে। এবং এই অর্থনৈতিক গতিশীলতার একটা চরম প্রকাশ ছিল কিন্তু নগরের উত্থান, যার চূড়ান্ত পরিণতি নগরের উত্থান। তাই অর্থনৈতিক ক্ষেত্রে এই যে পরিবর্তন, এই পরিবর্তনেরই ফল ছিল নগরায়ন, ভূমিদাস ব্যবস্থার পতন। তা আগে ভূমিদাস ছিল প্রচুর পরিমাণে, যেমন আমরা প্রাচীন রোম, গ্রিসে ভূমিদাস দেখেছি, ভূমিদাসদের এই সমস্ত চাষবাস করানো হতো। কিন্তু এখন ভূমিদাসদের মুক্তি দেওয়া হচ্ছে, বা বিভিন্ন কারণে ভূমিদাসরা এই ম্যানর মানে সামন্ত প্রভুর যে খামার বাড়ি, সে ম্যানর ছেড়ে তারা পালিয়ে যাচ্ছে। ফলে ভূমিদাসরা মুক্তি পেয়ে তারা শিল্প কলকারখানায় গিয়ে কাজবাজ করছে এবং সেই শিল্প কলকারখানা অঞ্চলে জনসংখ্যা বেড়ে যাচ্ছে এবং সেই জায়গায় ধীরে ধীরে কিন্তু নগর গড়ে উঠছে। তা ভূমিদাসদের মুক্তি একটি প্রধান কারণ ছিল। ভৌগোলিক কারণ, এই সময় ইউরোপে নিত্য নতুন জলপথ আবিষ্কার করার জন্য মানুষ ভৌগোলিক অভিযান করে। কলম্বাস, ভাস্কো দা গামা, রাজকুমার হেনরি, এনাদের কথা বলা যায়। এরা ভৌগোলিক অভিযানের ভিতর দিয়ে নিত্য নতুন জায়গা, যেমন ভারতে আসা জলপথ আবিষ্কার করছেন ভাস্কো দা গামা, কলম্বাস নতুন আমেরিকা আবিষ্কার করছেন। এগুলোর ভিতর দিয়ে মানুষের যে চলাফেরা, আনাগোনা, সেটা অনেক বেড়ে যায়। বিশ্বের বিভিন্ন জায়গার মানুষের সাথে এক জায়গার থেকে আরেক জায়গার মানুষের মধ্যে আনাগোনা বৃদ্ধি পায়, মানুষের মধ্যে যোগাযোগ বেড়ে যায়। এই আনাগোনা যোগাযোগের ফলে বিভিন্ন জায়গায় কিন্তু নগর গড়ে উঠতে থাকে। পুরনো নগরগুলির পুনরুজ্জীবন। দেখো, প্রাচীন রোমান সাম্রাজ্যের অনেক নগর ছিল, সেই নগরগুলো যে পুরোপুরি সব ধ্বংস হয়ে গিয়েছিল তা কিন্তু নয়। কিছু কিছু নগর আবার নতুন করে জেগে উঠেছিল, পুনরায় জেগে উঠেছিল। ইতালিতেই অনেক নগর আছে, যেমন রোম, ভেনিস, পারমা, মডেনা, টাস্কিনি, নেপলস, সিসিলি, এইসব বিভিন্ন শহরগুলো তারা কিন্তু অনেক আগে তৈরি হয়, পুরনো মানে প্রাচীনকালে তৈরি হয়েছিল প্রাচীন রোমান সাম্রাজ্যে, এবং মধ্যযুগে এসে সেই সব নগরগুলির আবার নতুন করে জেগে ওঠে বা নতুন করে তারা পুনরুজ্জীবিত হয়। এরপরে দেখো রয়েছে ধর্মীয় কারণ। তা ধর্মীয় কারণ বলতে বিভিন্ন যে ধর্মীয় তীর্থস্থানগুলো রয়েছে, সেই তীর্থস্থানগুলিতে মানুষ তীর্থ করতে যায় এবং সেই তীর্থ করার সুবাদে সেই জায়গায় মানুষের আনাগোনা বাড়তে থাকে এবং সেই ধর্মীয় স্থানে বিভিন্ন দোকানপাট, অতিথিশালা, যাত্রী নিবাস থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক ক্রিয়াকলাপ সেখানে শুরু হয় এবং সেই জন্য সেই অঞ্চলে ধীরে ধীরে কিন্তু সেই অঞ্চলটা নগরে পরিণত হতে থাকে। এছাড়া দেখো রয়েছে জনসংখ্যা বৃদ্ধি। ইউরোপে এই সময় জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। জনসংখ্যা বৃদ্ধি পেলে তখন মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যায়, কারণ সেই বাড়তি জনসংখ্যার খাদ্যের প্রয়োজন, তাদের জন্য বিভিন্ন বাণিজ্যিক লেনদেন শুরু হয় এবং এই বাড়তি জনসংখ্যা শিল্প কলকারখানায় যোগদান করে, তারা বিভিন্ন কাজকর্ম করতে থাকে, বিভিন্ন পেশাগত শ্রেণীর উত্থান হয়। এইভাবে এই অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু অনেকটা বেড়ে যায় জনসংখ্যা বৃদ্ধির ফলে।
যার ফলশ্রুতি ছিল নগর গড়ে ওঠা। এরপরে দেখো সামরিক কারণ। তা সামরিক কারণ অর্থাৎ সেনাবাহিনী যে জায়গায় থাকে, দুর্গ অঞ্চলে থাকে, সেই দুর্গ অঞ্চলের বাইরে অনেক দোকানপাট গড়ে ওঠে এবং দুর্গগুলি এক একটা প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয়। দুর্গকেও কেন্দ্র করে বিভিন্ন বণিকেরা বা বাণিজ্যিক সংস্থা বা বিভিন্ন দোকানপাট, হাট বাজার এগুলো গড়ে উঠতে থাকে। এইভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রকে কেন্দ্র করে বা প্রশাসনিক কেন্দ্রকে কেন্দ্র করে কিন্তু এক একটা শহর বা নগর কিন্তু গড়ে উঠেছিল। এছাড়া দেখো রয়েছে ব্যবসা বাণিজ্যের বিস্তার। তা ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটে যেমন আগে একটা বদ্ধ অর্থনীতি ছিল সামন্ততান্ত্রিক যুগে, কিন্তু এখন ব্যবসা বাণিজ্যে একটা মুক্ত হাওয়া প্রবেশ করে। বণিকেরা দেশ থেকে দেশান্তরে চলে যায় এবং বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলেও তারা পণ্য দ্রব্য নিয়ে হাজির হতে থাকে। এইভাবে ব্যবসা বাণিজ্যের লেনদেনের ভিতর দিয়েও কিন্তু নিত্য নতুন নগর গড়ে উঠেছিল। গিল্ডের ভূমিকা। গিল্ডটা কি না, বণিক যারা ব্যবসা বাণিজ্য করে তারা নিজেদের স্বার্থের কথা ভেবে তারা কিন্তু সংগঠন তৈরি করেছিল, নিগম বা গিল্ড বা শ্রেণী বা পুগ। এই গিল্ডগুলির বাণিজ্যিক কার্যকলাপকে আরো বেশি ত্বরান্বিত করেছিল। ব্যবসা বাণিজ্য যাতে বৃদ্ধি পায় সেই উদ্দেশ্যে গিল্ডগুলো তৈরি হয়। ফলে গিল্ডের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্যের তৎপরতা বেড়ে যায় এবং যার ফলশ্রুতি ছিল কিন্তু নগরের উত্থান। এরপরে দেখো নিরাপত্তার সুনিশ্চয়তা। তা ক্যারোলিঞ্জিয় সাম্রাজ্য আমরা দ্বাদশ শতকে দেখেছি, যেটা শার্লামেন তৈরি করেছিলেন। শার্লামেনের মৃত্যুর পর বিভিন্ন বর্বর জাতি এই সাম্রাজ্য আক্রমণ করতে থাকে। ফলে সাধারণ মানুষ এই বর্বর জাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বিভিন্ন চার্চ বা মনেস্টারিগুলিতে অর্থাৎ গির্জাগুলিতে এসে আশ্রয় নেয় এবং গির্জাগুলির বাইরে তারা একটা শক্তপোক্ত পাঁচিল তৈরি করে গির্জার ভিতরে তারা একটা নিরাপত্তার বলয় তৈরি করে এবং বিভিন্ন শ্রেণীর মানুষ এর ভিতরে এসে আশ্রয় নেয় এবং তার ভিতরেই কিন্তু একটা বাজার ঘাট, দোকানপাট গড়ে ওঠে এবং ওই চার্চকে কেন্দ্র করে মধ্যযুগের বিভিন্ন জায়গায় শহর গড়ে উঠতে থাকে। ওই চার্চটাই নিরাপত্তার বলয় তৈরি করে তার ভিতরেই নগরটা গড়ে ওঠে। তা এইভাবে আমরা দেখি যে নিরাপত্তাকে কেন্দ্র করেও কিন্তু একটা জায়গায় মানুষ সমবেত হয় এবং সেই জায়গায় প্রয়োজনের তাগিদে আস্তে আস্তে ধীরে ধীরে শহরে রূপান্তরিত হয়। এরপরে দেখো ম্যানরের উদ্বৃত্ত উৎপাদন। ম্যানর বলতে জমিদারের যে খাস বাড়ি, যেটা তার খামার বাড়ি, সামন্ত প্রভুর খামার বাড়ি হচ্ছে ম্যানর। এবার সেই ম্যানর অঞ্চলে যে উৎপাদন করা হতো আগে বলেছি, সেটা ওই অঞ্চলের, ওই সামন্ততন্ত্রের অঞ্চলের নির্দিষ্ট প্রয়োজনের তাগিদে তৈরি করা হতো, বাড়তি উৎপাদন করা হতো না। কিন্তু এখন চাষবাসের অগ্রগতির ফলে এখানে কিছু বাড়তি মাল উৎপাদিত হয়। এই বাড়তি মালটা ক্রয় করার জন্য বাইরে থেকে বণিকেরা এই ম্যানরগুলিতে আসে এবং তারা এই বাড়তি দ্রব্য ক্রয় করে তারা বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে। ফলে ব্যবসা বাণিজ্য যেটা বাইরে ছিল সেটা কিন্তু এই সামন্ততান্ত্রিক অর্থনীতির মধ্যে ঢুকে যায়। সামন্ততান্ত্রিক অর্থনীতির বিপরীতে ছিল ব্যবসা বাণিজ্য, নগরায়ন ছিল এর বিপরীতে। সেই বাইরের খোলা অর্থনীতি বা ব্যবসা বাণিজ্য এখানে প্রবেশ করছে সামন্ততন্ত্রের ভিতরে। তাই সামন্ততন্ত্রের পতনের দুটি কারণ ঐতিহাসিকরা দেখেছেন। একটি তার আভ্যন্তরীণ কারণ, আরেকটি ছিল বাহ্যিক কারণ। বাহ্যিক কারণ কিন্তু এই বাণিজ্যের প্রভাবের কথাই বলা হয়েছে। হেনরি পিনেন থেকে শুরু করে একাধিক ঐতিহাসিক এই বাণিজ্যিক প্রভাব অর্থাৎ বহিরাগত যে শক্তি, বাণিজ্যিক শক্তি, সেটা এই সামন্ততন্ত্রের মধ্যে প্রবেশ করে এবং সামন্ততন্ত্রকে তছনছ করে দেয়। ব্যবসা বাণিজ্যের সচলতার ফলে বিভিন্ন বণিকেরা ম্যানরে আসে, ম্যানরের উদ্বৃত্ত উৎপাদনগুলো তারা ক্রয় করে বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে। ফলে এই বণিকদের আনাগোনাকে কেন্দ্র করে অনেক ম্যানরের হাউসকে কেন্দ্র করে সেই জায়গায় কিন্তু নগর গড়ে উঠেছিল। যেমন আমরা এখানে ইতালির ফ্লোরেন্সের কথা বলতে পারি। ইতালির সেই বিখ্যাত বাণিজ্যিক নগর, যে ফ্লোরেন্স একসময় বিশ্বের শ্রেষ্ঠ বাণিজ্যিক নগরে পরিণত হয়েছিল, সেই ফ্লোরেন্স। এছাড়া রয়েছে ফ্লান্ডার্স। এই সমস্ত নগর কিন্তু এই ম্যানরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এরপরে দেখো রয়েছে ক্রুসেডের ভূমিকা। তা ক্রুসেড কি তোমরা জানো? এর আগে একটা প্রশ্নে আলোচনা করেছি যে মুসলিম দুনিয়ায়, আরব দুনিয়ায় যে যীশু খ্রিস্টের জন্মস্থান জেরুজালেম, সেই জায়গায় খ্রিস্টানরা তীর্থ করতে যেতেন, কিন্তু মুসলিম সুলতানরা তাদেরকে নানাভাবে অত্যাচার করতেন। এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য ইউরোপের খ্রিস্টান জগৎ পোপ দ্বিতীয় আরবানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করে।
এই যুদ্ধ প্রায় 200 বছর ধরে চলে এবং 11 বার এই ক্রুসেড সংগঠিত হয়। এই মানে যুদ্ধ সংগঠিত হয়, ধর্মযুদ্ধ, একে বলে ক্রুসেড বা ধর্মযুদ্ধ। যীশু খ্রিস্টের ক্রস চিহ্নকে বুকে নিয়ে পতাকাতে ক্রস চিহ্ন এঁকে তারা যুদ্ধক্ষেত্রে যায়, তাই এর নাম ক্রুসেডের যুদ্ধ। এই যুদ্ধের ভিতর দিয়ে পাশ্চাত্য জগতের সাথে প্রাচ্য জগতের বিভিন্ন যোগাযোগ স্থাপিত হয় এবং মানুষ কিন্তু এই 200 বছর ধরে বিভিন্ন জায়গায় আনাগোনা করতে থাকে, যার মধ্যে দিয়ে জার্মানির যেমন বার্লিন, জুরিক, সুইজারল্যান্ডের জুরিক, মিউনিক, এরকম বিভিন্ন জায়গা কিন্তু গড়ে ওঠে, মানে শহর গড়ে ওঠে, বিখ্যাত বিখ্যাত শহর গড়ে ওঠে। এই ক্রুসেডকে কেন্দ্র করে অনেক নগরের আবির্ভাব ঘটে, কারণ মানুষ আনাগোনা যেখানে হতে থাকে সেখানে বণিকদের আনাগোনাও হতে থাকে এবং এই বণিকদের আনাগোনা, মানুষের আনাগোনার ভিতর দিয়ে নতুন নতুন নগর গড়ে ওঠে সেই মানুষের চলাচলের পথের ধারে। এবার দেখো রয়েছে কার্ল মার্কসের মতামত। তা কার্ল মার্কস, যিনি সমাজতান্ত্রিক মতামত দিয়েছিলেন, সমাজে সবাই সমান এই মতাদর্শ তার দ্বারাই প্রতিষ্ঠিত হয়, তিনি বলেছেন যে নগর গড়ে উঠেছিল মূলত গ্রামের সাথে নগরের যোগাযোগের ভিতর দিয়ে, কারণ গ্রামের উদ্বৃত্ত মাল শহরে পাঠানো হতো, শহরের মানুষরা সেই উদ্বৃত্ত মালের উপরে তারা বেঁচে থাকতেন। অর্থাৎ শহরের যে খাদ্যদ্রব্য সেটা তো শহরে উৎপাদিত হয় না, সেটা গ্রামের কৃষি জমিতে উৎপাদিত হয়। গ্রাম থেকে এই পণ্য দ্রব্য শহরে পাঠানোর ফলে গ্রাম এবং শহরের মধ্যে একটা মেলবন্ধন গড়ে ওঠে এবং শহরগুলির শ্রী বৃদ্ধি ঘটতে থাকে কার্ল মার্কসের মতামত অনুযায়ী। এরপরে তবে শেষ পয়েন্ট যেটা আলোচনা করবো, শিক্ষার কেন্দ্রভূমি। তা মধ্যযুগে বিভিন্ন শিক্ষা কেন্দ্রকে কেন্দ্র করেও শহর গড়ে উঠেছিল, যেমন প্যারির কথা বলা যায়, অর্থাৎ ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে দেশ বিদেশ থেকে প্রচুর ছাত্র এখানে পড়াশোনা করতে আসতেন, প্রায় 30,000 আবাসিক ছাত্র এখানে থাকতেন, পড়াশোনা করতেন। এবং এই অঞ্চলে মানে এই প্যারি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই অঞ্চলটা কিন্তু ব্যাপক জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে এবং এটা একটা বিখ্যাত নগরে পরিণত হয়। আজকে বিশ্বের 3য় নগর কিন্তু ফ্রান্সের প্যারিস নগরী। এছাড়া দেখো ইংল্যান্ডের কথা বলতে পারি, ইংল্যান্ডে আমরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি। এই শহরগুলো কিভাবে গড়ে ওঠে? শুধুমাত্র বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। প্রথম এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, মানুষের আনাগোনা বাড়তে থাকে এবং শেষে এখন বর্তমানে দেখা যায় যে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এক একটা বড় বড় শহরের রূপ নিয়েছে কেমব্রিজ, অক্সফোর্ড। তো এইভাবে নগর গড়ে ওঠার পিছনে কোনো একটি কারণ ছিল না, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কারণের ফলে কিন্তু নগর গড়ে উঠেছে। কোথাও সামরিক কারণে গড়ে উঠেছে, কোথাও ভৌগোলিক অভিযানের ভিতর দিয়ে গড়ে উঠেছে, কোথাও ক্রুসেডের ভিতর দিয়ে নগর গড়ে উঠেছে, কোথাও আবার শিক্ষা কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে, ধর্মীয় কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে, ম্যানরকে কেন্দ্র করে নগর গড়ে উঠেছে, নিরাপত্তাকে সুনিশ্চিত করাকে কেন্দ্র করে কোন চার্চকে কেন্দ্র করে সেখানে নগর গড়ে উঠেছে, অর্থনৈতিক গতিশীলতার জন্য নগর গড়ে উঠেছে, বিভিন্ন কারণে ইউরোপে একাধিক জায়গায় নগর গড়ে উঠেছিল। ইউরোপে এই নগর গড়ে ওঠার পিছনে এই যে 14টি কারণ আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এই পয়েন্টগুলোর উপরেই তোমাদেরকে কিন্তু আলোচনা করতে হবে। তো এর যে প্রপার নোটস আছে 20 নম্বরের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই অ্যান্সারটি নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছি। মধ্যযুগে ইউরোপে নগরগুলির উত্থানের বিভিন্ন কারণগুলি লেখো। মার্কস 20। 5ম থেকে 9ম শতাব্দী পর্যন্ত সময় ও তারপর ইউরোপে যে সার্বিক উন্নয়ন দেখা দিয়েছিল সেই উন্নয়নের অংশ হিসেবে এই নগরায়ন সংগঠিত হয়েছিল। মনে রাখতে হবে যে নগরায়ন অর্থনীতির একটি বিশিষ্ট ধারা, এটি অর্থনীতিতে সামন্ততন্ত্রের বিপরীত ধারা। মধ্যযুগে ইউরোপে ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্যে সামন্ততন্ত্রের যে অভ্যুত্থান ঘটেছিল তার অংশ হিসেবে নগরায়নের আবির্ভাব ঘটে। নগরায়ন সামন্ততন্ত্রের বিপরীত প্রক্রিয়া। এটা যখন শুরু হয় তখন নগরায়ন সম্ভব হয়, তখন দেশের ব্যবসা বাণিজ্যের উদ্ভব হয়, বণিক শ্রেণীর আবির্ভাব ঘটে এবং উদ্বৃত্ত উৎপাদন বাণিজ্যের মাধ্যমে সংগৃহীত হয়ে একটি উন্নয়নশীল বাণিজ্য গড়ে ওঠে, তখন ওই নগরায়ন ঘটে। তাহলে বলতে হবে যে নগরায়ন ইউরোপে দেখা দিয়েছিল বলে সামন্ততন্ত্রের প্রাথমিক পরিসমাপ্তি ঘটেছিল। সামন্ত অর্থনীতির পর থেকে নতুন উৎপাদনশীলতার সৃষ্টি হয়েছিল, তার সাথে আনুপাতিকভাবে শিক্ষার বিকাশ ঘটে। প্যারা করে দেখো, মধ্যযুগের ইউরোপের নগরগুলির উৎপত্তির সর্বজন গ্রাহ্য একটি বিশ্লেষণী ব্যাখ্যা পাওয়া সম্ভব নয়। 9ম
ও দশম শতকে রাজনৈতিক অস্থিরতার অবসানের পর থেকে ইউরোপের নগরগুলি তাদের জয়যাত্রা শুরু করে এবং অচিরেই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের উপর গভীরভাবে প্রভাব বিস্তার করে। খ্রিস্টান সন্ন্যাসীদের মঠ, বাণিজ্য কেন্দ্র, দুর্গ, বিশ্ববিদ্যালয় প্রভৃতি বহুবিধ কারণ বিভিন্ন ক্ষেত্রে নগরের শ্রীবৃদ্ধিকে উৎসাহ প্রদান করেছে। এই সমস্ত উৎপাদনকে কেন্দ্র করে ওই অঞ্চলে সামন্ততান্ত্রিক ধারণা বহির্ভূত এক নতুন অর্থনৈতিক গতিশীলতার জন্ম হয়, যা ধীরে ধীরে নগর বা শহরে পরিণত হয়। প্যারা করে দেখো, মধ্যযুগে প্রাথমিক পর্যায়ে আইন শৃঙ্খলা এবং প্রশাসনের অবক্ষয় ঘটেছিল। ইউরোপ এই অবক্ষয় থেকে মুক্তি পেয়েছিল, যার ফলে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এই জনসংখ্যা বৃদ্ধি নিশ্চিতভাবে প্রমাণ করে যে জীবনযাত্রার মান বেড়েছে এবং কৃষি উন্নয়নের ফলে খাদ্যশস্যের উদ্বৃত্ত হওয়ার সুযোগ হয়েছে। একদিকে আইন শৃঙ্খলা, অন্যদিকে খাদ্যশস্যের উৎপাদন, এর উপর ভর করে বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনীতির উন্নতি হওয়ার জন্য একটি নতুন পরিস্থিতি সৃষ্টি হয়, যার ফলে নগরায়নের ধারা নতুন করে বিকাশ লাভ করে থাকে। এর সাথে একটি সামাজিক ঘটনা ঘটেছিল, তা হলো সার্ফ ব্যবস্থার পতন। অনেক মানুষ সার্ফ ব্যবস্থার দাসত্ব থেকে মুক্তি পেয়ে শিল্পের শ্রমিক হিসেবে যোগ দেয়। এইভাবে শিল্পায়ন ও শ্রমের যোগানের মেলবন্ধন হলো তখন স্বাভাবিকভাবে দেখা দেয় নগরায়নের বিকাশ। এই সময় ভূগোলও যথেষ্ট ভূমিকা গ্রহণ করেছিল। বাণিজ্যের উন্নয়ন হয়েছিল বেশ কিছুটা নদীপথ ধরে এবং ভূমধ্য সাগরকে কেন্দ্র করে, যার ফলে নদীপথে যাতায়াতের পরিমাণ বৃদ্ধি পায়। এইভাবে বাণিজ্যের বৃদ্ধিকে কেন্দ্র করে শিল্পের বিকাশ ঘটলে নগরায়নেরও বিকাশ ঘটে। প্যারা করে দেখো, মধ্যযুগে দশম থেকে ত্রয়োদশ শতকের মধ্যে যে নগরায়ন হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের নানা বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন আসলে এই সময় কোনো নতুন নগরের ব্যাপক পতন হয়নি, রোমান সাম্রাজ্যের নগরগুলির সম্পূর্ণ পতন হয়নি। তারই সূত্র ধরে দশম শতকে আবার নগরায়নের ধারা নতুন করে শুরু হয়েছে, একথা সম্পূর্ণ মানা যায় না। হয়তো কোনো কোনো নগর যেমন লন্ডন, প্যারি রোমান সাম্রাজ্যের সময় গড়ে উঠেছিল। দশম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে ইউরোপের নগর গড়ে উঠেছিল বিভিন্ন মঠ বা মনাস্টারিকে কেন্দ্র করে। সেখানে একটা বেষ্টনীর মধ্যে ধর্মচর্চা হতো। যেহেতু চারিদিকে বর্বর আক্রমণের ফলে ধ্বংস হচ্ছিল, সেহেতু এই ধরনের বেষ্টনীর মধ্যে পরিষেবা গড়ে উঠতে আরম্ভ করেছিল। নতুন করে একটা জীবন চর্চা আত্মপ্রকাশ করেছিল, যে জীবন চর্চা বাইরের কৃষি জীবন চর্চা থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। সেখানে অধ্যয়ন, অধ্যাপনার সঙ্গে কারিগরি ব্যবস্থা মিশেছিল। তার ফলে সেখান থেকে নগরের উদ্ভব হয়। প্যারা করে দেখো, এর সঙ্গে সঙ্গে কোনো কোনো ঐতিহাসিক একথা বলেছেন যে কৃষি জগতের মধ্যে যে যখন চাপ সৃষ্টি হতে লাগলো, তখন কোনো কোনো অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেতে লাগলো, কোনো কোনো অঞ্চলে জনবসতি ঘন হতে লাগলো। ইংল্যান্ডের অক্সফোর্ড, কেমব্রিজ প্রভৃতি স্থানে জনবসতি ঘন হতে লাগলো। এই ঘনবসতির জন্য নগরের উদ্ভব হয়। একটি সামন্ত প্রভুর গড় বা একটি আঞ্চলিক শাসকের দুর্গ ছিল সম্পূর্ণ স্বয়ংশাসিত। সেখানে নানাবিধ কারিগরদের অবস্থান যেমন ছিল, তেমনি ছিল প্রশাসনের অবস্থান। এইভাবে কারিগরদের বসতি থেকে নগরের উদ্ভব হয়। প্যারা করে, মধ্যযুগে নগরগুলির উৎপত্তির প্রধান কারণ ছিল ব্যবসা বাণিজ্যের অসামান্য দ্রুত উন্নতি। ঐতিহাসিক হেনরি পিডেন বিশ্বাস করেন যে মধ্যযুগে শহরের বিকাশ রোমান যুগ থেকে একই ধারাবাহিকতায় এগিয়ে গিয়েছে। তবে ক্যারোলিঞ্জীয় শাসন আমলে শহরের অস্তিত্ব তেমনভাবে চোখে পড়েনি। বর্বর আক্রমণে রোমান সাম্রাজ্যের পতন ঘটলেও শহরগুলির অস্তিত্ব টিকে ছিল। বর্বরা শহর ধ্বংসে মেতে ওঠেনি, বরং চার্চের নিয়ন্ত্রণে এই পর্বে একাদশ শতাব্দীতে বাণিজ্যিক তৎপরতা, জনসংখ্যা বৃদ্ধির ফলে নগর গড়ে ওঠার পথ প্রশস্ত হয়। সাধারণত সমুদ্রের উপকূলে বা নদীর তীরে স্থানীয় শাসকদের পৃষ্ঠপোষকতায় নগর গড়ে ওঠার অনুকূল অবস্থার সৃষ্টি হতে থাকে। তবে কোনো কোনো অঞ্চল নগরের রূপ লাভ করার পূর্ব থেকেই সমৃদ্ধ জনপদ রূপে পরিচিত ছিল। প্যারা করে দেখো, নতুন করে নগর বা নতুন করে গড়ে ওঠা নগর কেন্দ্রগুলিতে বণিক গোষ্ঠী, গিল্ড বা নিগম নামের সংগঠন গড়ে তোলে। বণিকগণ স্থানীয় উৎপন্ন পণ্যদ্রব্যের জন্য একটি সুনিয়ন্ত্রিত বাজার গড়ে তুলতে চেষ্টা করে। এই সব বাজারে স্বাধীন মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়, যাদের একমাত্র জীবিকা ছিল ব্যবসা বাণিজ্য। এই বাণিজ্য নির্ভর কিছু সংখ্যক মানুষ কোনো একটি স্থানে বসতি স্থাপন করতে শুরু করে। অল্প দিনের মধ্যেই আরও নানা শ্রেণীর মানুষ কেন্দ্রগুলিতে সমবেত হয়ে নতুন নতুন নগরী গড়ে ওঠার অবস্থা সৃষ্টি করে। উদাহরণ হিসেবে ভেনিস, জেনোয়া, পিসা প্রভৃতি শহরের নাম উল্লেখ করা যায়। প্যারা করে ঐতিহাসিক লুই মামফোর্ড বলেছেন যে
ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে মধ্যযুগে নগরগুলির উৎপত্তির বীজ নিহিত ছিল। তিনি আরও বলেন যে সাদৃশ্য বজায় রেখেই নগরগুলির শাসন ব্যবস্থা ও অন্যান্য বিষয়গুলি গড়ে ওঠে। তাছাড়াও অনেক নগরকে শান্তি ও সমৃদ্ধির স্থান বলে মনে করা হতো। বর্বর আক্রমণকালে চার্চগুলি প্রাচীর বেষ্টিত সুরক্ষিত বলয়ে পরিণত হওয়ায় সেখানে জনসমাগম বৃদ্ধি পেতে থাকে এবং পরবর্তীতে তার নগর কেন্দ্রে পরিণত হয়। শার্লামেনের মৃত্যুর পর প্রাচীর বেষ্টিত অঞ্চলগুলিকেই কেন্দ্র করে শহর গড়ে ওঠে, কারণ নিরাপত্তার বলয়ে পৌঁছে দিতে এই অঞ্চলগুলিতে বিকশিত হয়েছিল ব্যবসা বাণিজ্য ও শিল্প। একই সাথে প্রাচীর ঘেরা দুর্গগুলিতে সামরিক কেন্দ্র স্থাপিত হয়েছিল, তাই বাড়তি নিরাপত্তার পরিবেশ এখানে বজায় ছিল। এই ধরনের আনুকূল্য শহরের বিকাশকে ত্বরান্বিত করেছিল। প্যারাগড়ে ম্যানরে ফসলের উৎপাদন বৃদ্ধি শহরে উৎপত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। ম্যানরের কৃষিজীবী মানুষ অবসর সময়ে নতুন পেশাজীবী শ্রেণী হিসেবে আবির্ভূত হয়, যেমন তাঁতি, সুতোর কর্মকার প্রভৃতি সামন্ত প্রভুর অনুমতি নিয়ে উদ্বৃত্ত পণ্য বিক্রির জন্য ম্যানরের বাইরে উন্মুক্ত স্থানে জড়ো হতো। ম্যানরের কৃষক কারিগরদের পণ্য সাধারণত বিদেশ থেকে আসা বণিকরাই ক্রয় করত। কারিগর শ্রেণী বাজারের আশেপাশে কারখানা স্থাপন করে উৎপাদন শুরু করে। এইভাবে বাজার ও কারিগর বণিকদের বসতি ঘিরে মধ্যযুগে শহর গড়ে উঠতে থাকে। এই প্রসঙ্গে ইতালির ফ্লান্ডার্স ও ফ্লোরেন্সের নাম উল্লেখ করা যায়। প্যারাগড়ে মধ্যযুগে ইউরোপের নগরগুলির উৎপত্তি ও বিকাশের ক্ষেত্রে ক্রুসেডের ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য। ক্রুসেডের সময় ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে বহু লোকের প্রাচ্য দেশে যাওয়ার ফলে নানা স্থানে শহর গড়ে ওঠার প্রাথমিক কাজ শুরু হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগ ক্ষেত্রে দোকানপাট, যাত্রী নিবাস গড়ে ওঠে এবং এগুলি ধীরে ধীরে শহরের রূপ ধারণ করে। এভাবে বার্লিন, মিউনিক, বুদাপেস্ট, জুরিক প্রভৃতি স্থান এই সময় সর্বপ্রথম ইউরোপের মানচিত্রে পরিচিত হয়। আবার প্রাচ্য দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার ফলে পূর্ব ইউরোপের বিভিন্ন শহরের উৎপত্তি হয়। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। কার্ল মার্কস মনে করেন শহরের উৎপত্তি গ্রাম ও শহরের মধ্যেকার প্রত্যক্ষ সম্পর্কের ফল। মধ্যযুগে অর্থ সম্পদ স্ফীত হয়ে ইউরোপের নির্দিষ্ট অঞ্চলে বাজারের সৃষ্টি হয় এবং দ্রব্য বিনিময়ের বদলে মুদ্রার প্রচলন ঘটে। এই পরিবর্তন ও প্রেক্ষাপটের এক পর্যায়ে উৎপত্তি হয় শহরের। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করে জনসমাগম বৃদ্ধি পেতে থাকে। প্যারি মধ্যযুগের শিক্ষার কেন্দ্রভূমি হিসাবে দেশ বিদেশ থেকে হাজার হাজার ছাত্র অধ্যয়ন ও গবেষণার জন্য এখানে সমবেত হতো। ইংল্যান্ডের অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় দুটিকে কেন্দ্র করে পরবর্তীকালে শহরের বিকাশ পরিলক্ষিত হয়। তো এই ছিল ইউরোপে মধ্যযুগে কিভাবে নগর গড়ে উঠেছিল, তার উপরে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।